পরের দিন ভোর 6:30 নাগাদ তাজুর ঘুম ভাঙল। দেখল উত্তরণ 5 নম্বর ছড়া লেখা কাগজটা নিয়ে চুপচাপ বসে আছে। ঘরের দরজাটাও খোলা। ও বাথরুম থেকে ঘুরে এসে উত্তরণকে জিজ্ঞেস করলো, তুমি কখন উঠেছো দাদাভাই? আমাকে আগে ডাকুনি কেন? তুই গভীর ঘুমে মগ্ন ছিলি, তাই ডাকতে ইচ্ছে হলো না। আমি ইতিমধ্যেই শেষ ছড়াটার বেগমকে চিনে ফেলেছি, কিন্তু এই খবরটা কিন্নর বাবুরা যেন জানতে না পারেন। তবে সুগ্রীবের কথা বলতে কোনো বাধা নেই। বেগমকে চেনার ব্যাপারটা গোপন রাখছো কেন? কারণ আমার আরও খানিকটা সময় দরকার বলে। আর কিছু জানতে চাস না? এই মুহূর্তে বলতে পারবো না। বেগমকে এত তাড়াতাড়ি চিনলে কিভাবে, সেটা তো বলবে নাকি? সেটা বলতে বাধা নেই। আর তাড়াতাড়ি কি বলছিস? সেই ভোর 4টে থেকে ছড়াটা নিয়ে পড়ে আছি আমি। জাস্ট তোর ঘুম ভাঙার আগে বেগম ধরা পড়েছে। কিভাবে ধরা দিল সেটা বলবে তো? তাজু রীতিমতো অস্থির হয়ে পড়েছে দেখে উত্তরণ বলতে শুরু করলো। ছড়ার প্রথম লাইনটা লক্ষ্য কর। সুমাত্রার রানী গেল বাংলা শূন্য করে। এখানে প্রথমেই মনে প্রশ্ন জাগলো, সুমাত্রার রানী চলে গেলে বাংলা শূন্য হবে কেন? তার মানে কোনো রাজার স্ত্রী নয়। রানী শব্দটা আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে। তাই ওই 5 পুতুল থেকে আমি বেগমের পোশাক দিয়ে সাজানো মানুষের পুতুলটাকে প্রথমেই বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে রইল হাতি, বাঘ, হনুমান ও গন্ডার। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 4টে প্রাণী দিব্যি এখনো বাংলায় আছে। তাহলে বাংলা শূন্য করে চলে যাবার কথা আসছে কেন? এই প্রশ্নের যখন উত্তর খুঁজে পাচ্ছি না, তখন মোবাইলে 5 নম্বর ভিডিওটা আরও একবার মন দিয়ে দেখলাম। একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। প্রভাকর বাবু যে গন্ডারের পুতুলটা বানিয়েছেন, তার মুখে 2টো খড়গ। অর্থাৎ আমরা জলদাপাড়ায় 1 শৃঙ্গ গন্ডার দেখি, ওটা সেই গন্ডারটা নয়, ওটা 2 শৃঙ্গ গন্ডার। এবার উইকিপিডিয়ায় সুমাত্রান রাইনোসর সার্চ করলাম, তাতেই পেলাম সুমাত্রায় যে বিরল প্রজাতির গন্ডার এখনো পাওয়া যায়, তার বিজ্ঞানসম্মত নাম ডাইসেরোরাইনাস সুমাত্রেন্সিস। আজ থেকে 200 বছর আগে ওটা বাংলাতেও পাওয়া যেত। তাই নাকি? জানতাম না তো। তবে আর বলছি কি, এটুকু তথ্য পেয়েই আমি আন্দাজ করলাম যে প্রভাকর বাবু ছড়ায় ওই গন্ডারটাকেই ইঙ্গিত করেছেন। কিন্তু পরের লাইনে আছে, বেগম হয়ে রইল পড়ে দূর সাগর পাড়ে। সুমাত্রীয় গন্ডার কিভাবে বেগম হয়ে পড়ে থাকতে পারে দূর সাগর পাড়ে? আগেকার দিনে সাগর পাড় বলতে ইংল্যান্ডকেই বোঝাতো। ইংল্যান্ডে গন্ডার বেগম হবে কিভাবে? তখনই মনে এলো অভির কাকা সমীর মজুমদারের কথা। উনি ডিএফও হিসেবে কিছুদিন আগে রিটায়ার করেছেন। অভির দাদার বিয়েতে ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছিল। দুজনে কথা বলেছিলাম বেশ কিছুক্ষণ। বুঝেছিলাম হাতি আর গন্ডার নিয়ে ওর প্রচুর জ্ঞান। ওই 2টো পশুকে নিয়ে উনি বইও লিখেছেন। ভদ্রলোক সেদিন নিজেই আমাকে তার ফোন নম্বর দিয়েছিলেন, বলেছিলেন যোগাযোগ রাখতে, কিন্তু এতদিনে সেটা আর করা হয়নি। আজ তাই 5:30 নাগাদ ওকে ফোন করে বসলাম। অত ভোরে উনি ফোন ধরলেন? আরে বাবা, সবাই তো আর তোর মতো বেলা 10টা পর্যন্ত ভোঁস ভোঁস করে ঘুমোয় না। উনি রোজ কাক ভোরে উঠে মর্নিং ওয়াক করেন। সেটা আমাকে গল্পই করেছিলেন উনি। আমি মোটেই 10টা অবধি ঘুমাই না দাদা ভাই। যাই হোক, সমীর মজুমদারের কাছ থেকে তুমি কি জানতে পারলে বলো? সমীর কাকুর থেকে জানতে পারলাম এশিয়ান গন্ডারের 3টে প্রজাতি আছে। যদিও আজ বাংলাদেশে একটাও গন্ডার নেই, কিন্তু এককালে এশিয়ান গন্ডারের সবকটি প্রজাতি ও দেশে পাওয়া যেত। বিভিন্ন পুরনো নথি ও জেলাভিত্তিক গেজেটিয়ার থেকে জানা যায়, ভারতীয় 1 শৃঙ্গ গন্ডারের বিস্তৃতি ছিল নেপাল সিকিম থেকে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত। জাভার 1 শৃঙ্গ গন্ডার পাওয়া যেত সুন্দরবন, যশোর, বরিশাল, ময়মনসিংহ সহ বাংলাদেশের উত্তরাংশে। আর সুমাত্রীয় 2 শৃঙ্গ গন্ডারের আবাস ছিল মূলত কুমিল্লা থেকে চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত। 1868 সালের জানুয়ারিতে চট্টগ্রামের দক্ষিণে এক জায়গায় একটা 2 শৃঙ্গ গন্ডার চোরা বালিতে আটকে পড়েছিল। স্থানীয় লোক সে কথা প্রশাসনকে জানায়। তৎকালীন ব্রিটিশ সরকারের 2 অফিসার, ক্যাপ্টেন হুড ও মিস্টার
উইক্স 8টি হাতি এনে 16 ঘন্টার চেষ্টায় ওই গন্ডারকে চোরাবালি থেকে উদ্ধার করে এবং বন্দি করে। তারপর টাকার লোভে খবর পাঠায় লন্ডন চিড়িয়াখানায়। অনেক দর কষাকষির পর ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ 1872 সালে গন্ডারটাকে 5,000 পাউন্ড মূল্যে কিনে নেয়। জাহাজে করে তাকে নিয়ে যাওয়া হয় লন্ডনে, বন্দি করা হয় চিড়িয়াখানার খাঁচায়। সেখানেই তার নাম দেওয়া হয় বেগম। লন্ডনের কিউলম্যান নামের এক বিখ্যাত শিল্পী বেগমের ছবি এঁকেছিলেন, পাঠিয়েও দিয়েছিলেন সেই ছবিটা এই দেশে। ওই গন্ডারটা ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়ার পর বাংলাদেশে আর কোনো 2 শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়নি। তাজু এই সময় উত্তরণকে আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু কিন্নরবাবুর গলা পেয়ে চুপ করে গেল। শুধু কিন্নর নন, মালাও ঢুকলেন চায়ের কাপ নিয়ে। ওদের কিছু জিজ্ঞেস করার আগেই তাজু জানিয়ে দিল সুগ্রীবকে শনাক্ত করার গল্পটা। তা শুনে কিন্নর তো দারুণ খুশি। উনি বললেন, তাহলে তো পড়ে রইল আর মাত্র একটা পুতুল। বাহ, আমার তো মনে হয় আজ দুপুরের মধ্যেই আপনি ওকে চিনে ফেলতে পারবেন। উত্তরণ এবার কপাল কুঁচকে ঘাড় নাড়ল, বলল, আজ ভোর থেকে আমি এই 5 নম্বর ছড়াটা নিয়ে পড়ে আছি। বুঝতে পারছি এটা ইতিহাসের বিষয়, কিন্তু অনেক ভাবনা চিন্তা করেও আর কিছুই আন্দাজ করতে পারছি না। শেষ ধাঁধা বলেই হয়তো আপনার জেঠুমণি এটা খুব জটিল করে বানিয়েছেন। সুমাত্রার রানী বাংলা শূন্য করে যাচ্ছে, আবার সাগর পাড়ে বেগম পড়ে রয়েছে, জাস্ট এগোনোই যাচ্ছে না। এটার নির্ভুল সমাধান করতে আমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে। কার সাহায্য নেবেন ভাবছেন? আমার স্কুলের এক ইতিহাসের মাস্টার মশাইয়ের সঙ্গে আলোচনা করতে পারলে সবচেয়ে ভালো হতো। উনি আগেও আমাকে একটা জটিল ধাঁধা সমাধান করতে সাহায্য করেছিলেন। ওর ফোন নম্বর নেই আপনার কাছে? তাহলে এখনই একবার কথা বলুন না। উনি আগেকার দিনের মানুষ, মোবাইল টোবাইল ব্যবহার করেন না। বাড়িতে একটা ল্যান্ড ফোন ছিল বটে, কিন্তু সেটার নম্বর আমার মোবাইলে সেভ করা নেই। তাই কথা বলতে গেলে ওর বাড়িতেই যেতে হবে। বাড়ি আবার সেই সোনারপুরে। তাছাড়া বাড়ি গেলেই ওকে পাবো এমন গ্যারান্টিও আবার নেই। আসলে মাঝে মধ্যেই উনি ধানবাদে মেয়ের বাড়িতে গিয়ে কয়েক মাস কাটিয়ে আসেন। ধানবাদের কোথায়? ও তো আমাদের নিজেদের জায়গা। আপনি তো বীরতলার লোক, তাহলে ধানবাদ আপনার জায়গা হলো কি করে? মালা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বছর 15 আগে আপনার দাদার পোস্টিং ধানবাদে ছিল। উনি যেখানেই চাকরি করেন সেটাকেই নিজের জায়গা ভেবে নেন। কি তাই তো? আচ্ছা আচ্ছা, উত্তরণ বাবু, কর্মক্ষেত্রকে নিজের জায়গা মনে করা কি খারাপ কিছু? মানে না, আপনি বলুন। না না, খারাপ হবে কেন? তবে আমার স্যারের মেয়ের বাড়ি ধানবাদের ঠিক কোথায় সেটা আমি জানি না। তাহলে আপনি এখন কি করবেন? উত্তরণ তখন মাথা চুলকে বলল, সেটাই তো ভাবছি। আপনি শিওর যে ওই ভদ্রলোকের কাছে গেলে ধাঁধাটার জট খুলবে? 100% শিওর কি করে হই বলুন? তবে ওর যা পড়াশোনা আর উপস্থিত বুদ্ধি, তাতে দেখুন, আজই আপনি একবার আপনার স্যারের বাড়ি চলে যান না। আমার মনে হয় ওর দেখা পেয়ে যাবেন। আর একান্ত কপাল খারাপ হলে তখন না হয় অন্য কিছু ভাববেন, কেমন? কিন্নর তার স্ত্রীর কথায় সায় দিয়ে বলল, মালা ঠিকই বলেছে, আপনার ওর সাথে একবার দেখা করার চেষ্টা করা উচিত। তাহলে আমি খানিক বাদেই বেরিয়ে পড়ি। এখান থেকে তো চন্দননগর স্টেশন সবচেয়ে কাছে। কিন্নরবাবু, আপনি যদি আমাকে স্টেশনে একটু পৌঁছে দেন তাহলে খুব সুবিধা হয়। আসলে এই বীরতলায় আমি আগে কোনোদিন আসিনি তো। এটা কি একটা বলার মতো বিষয় হলো? আপনি চাইলে আমি আপনাকে সোনারপুরেও ড্রাইভ করে নিয়ে যেতে পারি। না না, অত দূর আপনাকে যেতে হবে না। মাত্র 10 দিনের জন্য বাড়ি এসেছেন, কালও তো আমাদের কলকাতা থেকে নিয়ে এলেন। আপনি শুধু আমাকে স্টেশনে ড্রপ করে দিন, আমি ট্রেন ধরে হাওড়া পৌঁছে একটা ওলা নিয়ে সোনারপুর চলে যাব। বেশি সময় লাগবে না আমার। আমি তো রোজ 10টা নাগাদ পারুলকে দিঘির মোড়ে ছেড়ে দিয়ে আসি। ওখান থেকে ওর বাড়ি একটুখানি। আজ ওকে বলি একটু আগেই বেরিয়ে পড়তে, তাহলে আপনাকে স্টেশনে নামিয়ে তারপর ওকে দিঘির মোড়ে ড্রপ করে আমি বাড়ি ফিরে আসবো। সেই ভালো, আমি নিচে গিয়ে তোমাদের ব্রেকফাস্ট রেডি করছি। তোমরা একেবারে খেয়ে বের হও। হ্যাঁ, বেশ, আমি তাহলে ঝটপট স্নানটা সেরে নিই। এ কথা বলেই ও টাওয়েলটা নিয়ে
সোজা বাথরুমে ঢুকে গেল। কিন্নর আর মালা নেমে গেলেন নিচে। 2 মিনিটের মধ্যেই উত্তরণ স্নান সেরে বেরিয়ে এলো। ওকে দেখে খুব খুশি লাগছে। তাজুকে বলল, একেই বলে মেঘ না চাইতেই জল। তাজু এই উক্তির অর্থ বুঝল না। উত্তরণকে কিছু একটা জিজ্ঞেস করতে গেল, কিন্তু উত্তরণ তখন ফোনে কথা বলতে ব্যস্ত। মিনিট 5 চাপা স্বরে কথা বলার পর ও তাজুকে কাছে ডেকে বলল, আমি চলে যাওয়ার পর তুই বেশিরভাগ সময়টা এই ঘরেই কাটাস, আর মাঝে মাঝে ওই জানালা দিয়ে শিবুর ঘরের দিকে নজর রাখিস। তেমন ইন্টারেস্টিং কিছু দেখলে আমাকে ফোন করে জানাবি কিন্তু। তবে যা করবি খুব সাবধানে, কেউ যেন সন্দেহ না করে। তুমি সোনারপুরে যাওয়ার নাম করে এখন কোথায় যাচ্ছ দাদা ভাই? ওসব কথা ফিরে এসে বলবো, তুই চোখ কান খোলা রাখিস কিন্তু। এই বলে কালো জিন্সের ওপরে একটা লাল টি শার্ট চড়িয়ে ও নিচে নেমে গেল। বাটার টোস্ট আর অমলেট খেতে খেতে উত্তরণ কিন্নরকে বলল, স্যারের বাড়ি থেকে ফিরে আসি, তারপর আপনার সুবল কাকাকে একবার দেখতে যাব। ওর কথা আপনাদের মুখে এত শুনলাম, তাই একবার দেখতে ইচ্ছা করছে। ওই ঘরে আপনার না যাওয়াই ভালো। আসলে সুবল কাকা বিছানায় শুয়েই তো মানে সব কাজকর্ম করেন, তাই ঘরটায় বড্ড দুর্গন্ধ হয়ে রয়েছে। আমরাই 1 মিনিটের বেশি ওখানে টিকতে পারি না। তাছাড়া কাকা স্ট্রোকের পর আর কথাও বলতে পারেন না, বেশিরভাগ সময় চোখ বুজে পড়ে থাকেন। আপনারও ওকে দেখতে খুব একটা ভালো লাগবে না। না না, ঠিক আছে, এরকম অবস্থায় কাউকে দেখতে আমার ভালোও লাগবে না। আমি ভেবেছিলাম উনি শয্যাশায়ী হলেও কথাবার্তা বলতে পারেন বুঝি। ও ব্রেকফাস্ট শেষ করে টেবিল ছেড়ে উঠে পড়ল। চন্দননগর স্টেশনের কাছে কিন্নর যখন উত্তরণকে নামালেন, তখন ঘড়িতে 8:30। উত্তরণ গাড়ি থেকে নেমে একটু উঁচু গলাতেই বলল, কিন্নর বাবু, স্যারের দেখা পেয়ে গেলে আশা করছি আমি দুপুর নাগাদই ফিরে আসতে পারবো। সোনারপুরের স্যারের বাড়ি থেকে আমাকে একবার ফোন করবেন। ধাঁধাটা জট খুললো কি না সেটা জানাবেন, কিন্তু আমি পারুলকে নামিয়ে দিয়েই বাড়ি ফিরে যাব। হাজার কোথাও বেরোবো না। অবশ্যই জানাবো। এ কথা বলে উত্তরণ টিকিট কাউন্টারের দিকে হাঁটা লাগালো। সেখানে গিয়ে অবশ্য টিকিট কাটার লাইনে দাঁড়ালো না, পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলতে লাগলো। ওদিকে বাগচি বাড়িতে তাজু দাদাভাইয়ের পরামর্শ মতো বেশিরভাগ সময়টাই দোতলার ঘরেই কাটিয়েছে, আর মাঝে মাঝে উঁকি মেরেছে জানলা দিয়ে। এর মধ্যে একবারও মাম্পিকে দেখেছে শিবুর ঘরে ঢুকতে। সে কথা সে উত্তরণকে জানিয়েও দিয়েছে। 11টা নাগাদ কিন্নরের কাছে উত্তরণের ফোন এলো। ও জানিয়ে দিল ও স্যারের দেখা পেয়েছে এবং ধাঁধার সমাধানও হয়ে গেছে। ও বাড়ি ফিরে সবটা ডিটেলে জানাবে। এবার তাহলে আর লকার খুলতে কোনো সমস্যাই থাকলো না, আর সেটা খুললেই তো পাওয়া যাবে মণিমন্তকের হদিশ। তাজু লক্ষ্য করল শেষ ধাঁধাটাও সমাধান হয়ে গেছে শুনে ভাস্করের স্ত্রী বুলাই আনন্দে একেবারে কেঁদে ফেললেন। ভাস্করও দারুণ খুশি। ওদের দুজনের আচরণ গতকাল থেকেই তাজুর খুব একটা সুবিধার মনে হচ্ছে না। অত রাতে ওরা শিবুর বাবার ঘরে 1-1.5 ঘন্টা ধরে কি করছিলেন? কাল দুপুরে তো দুজনকে বেশ বিমর্ষই লাগছিল, কিন্তু আজ যেন বেশ উৎফুল্ল লাগছে। কি ব্যাপার কে জানে। উত্তরণ বাগচি বাড়িতে ফিরে এলো 1টা নাগাদ। কিন্নর ওকে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। উত্তরণ ওকে বলল কিভাবে ওর স্যার ওই ছড়াটা পড়ে 10 মিনিটের মধ্যেই বেগমকে চিনে ফেলেছেন। কিন্নরের আর তর সইছিল না। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি ভানু, বুলাই আর মাম্পিকে ডেকে আনো। আমরা এবার জেঠুর অভয়ারণ্যে ঢুকে 5টা পুতুল কেটে 5খানা সংখ্যা বের করব। তারপর সেগুলো পর পর বসালেই পেয়ে যাব পাসওয়ার্ডটা। তা দিয়ে লকারটা খুললেই এক্ষুনি জানা যাবে হিরেটা কোথায় আছে। বুঝতে পেরেছো? একটু বাদেই সবাই মিলে হাজির হলো দোতলায়, প্রভাকর বাবুর সেই নকল অভয়ারণ্যে। বাঁদর, গাছ, কচ্ছপ, ঘোড়া আর গন্ডারের পুতুলগুলো কেটে এক এক করে বের করা হলো 2 অঙ্কের সংখ্যাগুলো।
আর সেগুলোকে ক্রমানুসারে বসিয়ে পাওয়া গেল 10 ডিজিটের সেই পাসওয়ার্ডটা। আর সেটা দেখেই ভাস্কর বললেন, এটা তো জেঠুমনির সেলফোনের নম্বর। ব্যাপারটা আন্দাজ করতে পারলে আগেই লকারটা খুলে ফেলা যেত। মালা মন্তব্যটা করলেন। উত্তরণ সঙ্গে সঙ্গে বলল, আগে দেখুন ওটা দিয়ে লকারটা খুলছে কিনা। কোনো পুতুল চিনতে আপনাদেরও তো ভুল হতে পারে। আপনার পুতুলগুলো চিনতে যে কোনো ভুল হয়নি, তাই ফোন নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে। আর দেরি করে লাভ নেই, চলুন চলুন পাশের ঘরে যাওয়া যাক। ওই ঘর থেকে প্রথম বেরিয়ে এলো তাজু। বেরোতে গিয়েই ওর চোখে পড়ল শিবু দাঁড়িয়ে আছে ঠিক দরজার পাশেই। তার মানে ও এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ভেতরে কি হচ্ছে তা লক্ষ্য করছিল। তাজুর মনে হলো বাড়ির কাজের লোকের প্রতি এতটা আস্থা ভালো নয়। কিন্নরবাবুর উচিত ছিল দরজাটা ভেতর থেকে বন্ধ করে নিয়ে তারপর পুতুলগুলো কাটা। যাই হোক, এরপর পাশের স্টাডি রুমে সকলকে নিয়ে ঢুকে কিন্নর যখন পাসওয়ার্ডটা দিয়ে লকারটা খোলার উদ্যোগ করছেন, তখন তাজু নিজেই ও ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। সেদিকে অবশ্য তখন কারোরই চোখ নেই, সবার চোখ ওই লকারের দিকে। পাসওয়ার্ডটা এন্টার করতেই সত্যি সত্যি লকারটা খুলে গেল। ভেতরে সত্যিই একটা চিরকুট আর অ্যাসিড ভর্তি কাচের বোতল। কিন্নর শুধু চিরকুটটা বের করে নিলেন। উত্তেজনায় তখন ওর হাত কাঁপছে, কিন্তু ভাঁজ খুলে সেটা পড়েই কিন্নরবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উত্তরণ চিরকুটখানা হাতে নিল। তাতে লেখা আছে, মণিমন্তক ঢেকে একটুখানি বেঁকে অর্ধাঙ্গুল ডাকে, খোঁজো এবার তাকে। সবাই এক এক করে পড়ল ছড়াটা। তাজুর মনে হলো আবার একটা ধাঁধা পেয়ে তার দাদাভাই যেন খুশি হয়েছে। বুলাই এবার হঠাৎ উত্তরণের হাত দুটো ধরে বলল, আপনি ওই ধাঁধাগুলো থেকে লকার খোলার পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বের করে ফেলতে পারবেন তো ভাই? আমি খুব চেষ্টা করব বৌদি, তবে আমাকে একটু ভাবতে সময় দিতে হবে। আপনি ভাই এখন খেয়ে নিন, তারপর নিজের ঘরে বসে নিরিবিলিতে ভাববেন, নিশ্চয়ই পারবেন। ওরা সকলে ওই ঘর থেকে বেরিয়ে আবার নিচে চলে গেল। খাওয়া শেষ করে দোতলায় উঠে প্রথমেই উত্তরণ কাউকে একটা ফোন করলো। কথা বলল বেশ কিছুক্ষণ ধরে। তারপর তাজুকে বলল, হীরের হদিশ এক্ষুনি না পেয়ে একদিক থেকে ভালোই হয়েছে বুঝলি, আর একটু সময় আমাদের দরকার ছিল। কেন সময় দরকার কেন? সেটা তোকে পরে বলবো। আচ্ছা, আজ ওই চিরকুটটা লকার থেকে বের করার পর তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? কি ব্যাপার গো দাদা ভাই? ওই ঘরে যারা ছিলেন সবাই যথেষ্ট আগ্রহ সহকারে চিরকুটটা হাতে নিয়ে ধাঁধাটা পড়লেন, একমাত্র মাম্পি ছাড়া। ও কাগজটা নিয়ে কোনো উৎসাহই দেখালো না। তাই নাকি? আমি সেটা লক্ষ্য করিনি। আমার মনে হয় মণিমন্তক নিয়ে ওর কোনো ইন্টারেস্ট নেই। অথচ ওর মা, বাবা, কাকা, কাকি সকলেরই আছে, প্রবলভাবে আছে। যাই হোক, এখনও সব চিন্তা ফেলে এই নতুন পাওয়া ধাঁধাটা নিয়ে বসা যাক। এখানে 4 লাইনে যা বলা আছে তার সারমর্ম হলো, আমাদের একটুখানি বেঁকে থাকা অর্ধাঙ্গুলকে খুঁজে বের করতে হবে। সেই ঢেকে রেখেছে হিরেটাকে, কিন্তু অর্ধাঙ্গুল মানে কি? মহাকাব্য বা ইতিহাসে এরকম কোনো শব্দ শুনেছি বলে তো মনে হচ্ছে না। সাধারণভাবে অর্ধাঙ্গুল বলতে তো অর্ধেকটা আঙুল বোঝায়, কিন্তু আঙুল অর্ধেক হবে কি করে? তাহলে আঙুল কাটতে হবে। এ বাড়িতে অমন কাটা আঙুল কোথাও আছে নাকি? উত্তরণ তখন বেশ জোর দিয়ে বলল, আছে তো বটেই, তবে সেটা রূপক অর্থে। প্রভাকর বাবু এমনি এমনি কিছু লিখবেন না। আমার কেন জানি মনে হচ্ছে অর্ধাঙ্গুল আমাদের চোখের সামনেই আছে, আমরা কেবল তাকে চিনতে পারছি না। এর অর্থ আমার পর্যবেক্ষণ ক্ষমতা খুব উচ্চমানের নয়। মুচকি হেসে তাজু বলল, অর্থাৎ কর্পাস ক্যালোজাম খুব উইক নয়। ওই জিনিসটার কথা সেদিন বলেছিলি বটে। ওটা ব্রেনের কোন অংশ দুটোকে যেন জোরে বলেছিলি? দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে। কথাটা শুনেই উত্তরণ একটু চুপ করে গেল। তারপর তাজুকে বলল, হেমিস্ফিয়ার মানে তাহলে অর্ধ গোলক, তাই তো?
হ্যাঁ, ভূগোলে পড়নি যে নিরক্ষরেখা পৃথিবীকে দুটো হেমিস্ফিয়ার বা অর্ধগোলকে বিভক্ত করেছে? হেমিস একটা গ্রিক শব্দ, ওর মানে অর্ধেক। আমাদের বায়োলজিতে গ্রিক আর ল্যাটিন শব্দ প্রচুর ব্যবহৃত হয়, বিশেষ করে কোনো জীবের বিজ্ঞানসম্মত নামকরণের ক্ষেত্রে। এ কথা শুনেই উত্তরণের চোখ দুটো একেবারে উজ্জ্বল হয়ে উঠল। ও নিজের মোবাইলটা হাতে নিয়ে খানিকক্ষণ খুটখাট করল, তারপর বলল, আঙুলকে ইংরেজিতে ফিঙ্গার বা ডিজিট বলে, আর গ্রিকে কি বলে জানিস? জানবো না কেন, স্যার তো আমাদের ডিটেলে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম পড়িয়েছেন। ডিজিটকে গ্রিক ভাষায় ড্যাকটাইল বলে। পলি অ্যাকাইলি বলে একটা ব্যাপার আছে জানো তো? আমাদের সকলের হাতে 5টা করে আঙুল থাকে, এটাই স্বাভাবিক, কিন্তু অনেকের 6টা 7টাও থাকে। এই অবস্থাকেই পলিড্যাকটাইলি বলে। এক্ষেত্রে পলিটাও একটা গ্রিক শব্দ, যার অর্থ অনেক। তাহলে হেমিডাকটাইলি মানে হবে যার হাতে অর্ধেক আঙুল। তুমি না দাদা ভাই পারো বটে। বায়োলজিতে হেমিডাকটাইলি বলে কোনো শব্দ হয় বলে আমি অন্তত শুনিনি, তবে হেমিডাকটাইলাস শুনেছি। জাহেমি ডাকটাইলাস, ফ্লাভিভিরিডিস। সেটা যেন কি? কমন হাউস লিজার্ড মানে টিকটিকি। আসলে টিকটিকির পায়ের প্রতিটা আঙুলের তলার দিকে 2 সারি বায়ুপূর্ণ প্যাড বা ল্যামেলা থাকে। এই ল্যামেলার জন্যই কোনো আঠালো পদার্থ ছাড়াই টিকটিকি দেয়ালে বা ছাদে দিব্যি হেঁটে চলে বেড়াতে পারে, মেঝেতে পড়ে যায় না। যাই হোক, ওই ল্যামেলাগুলো টিকটিকির প্রতিটা আঙুলকে 2টো অর্ধে ভাগ করে দেয়। সম্ভবত এই কারণেই ওর নাম হেমিডাকটাইলাস রাখা হয়েছিল। আর প্রভাকর বাবু সেটারই বঙ্গীয়করণ করেছেন, অর্ধাঙ্গুল। এ কথা শুনেই তাজু প্রায় লাফিয়ে উঠল, বলল, ঠিক বলেছো, তাহলে তো ধাঁধাটা সমাধান হয়েই গেল। এই বাড়িতে এখন আমাদের একটা টিকটিকি খুঁজে বের করতে হবে। আরে টিকটিকি তো বাড়িতে নিশ্চয়ই অনেক আছে। এই ঘরেও আমি কাল রাতে টিকটিকি দেখেছি, কিন্তু ওরা তো সব জ্যান্ত জ্যান্ত টিকটিকি, তো আর এক জায়গায় স্থির থাকে না। তাই এমন টিকটিকি আমাদের খুঁজে বের করতে হবে যে নড়াচড়া করে না, কোনো এক জায়গায় ফিক্সড। তাজু এ কথা শুনে একটুখানি চুপ থেকেই আবার উত্তেজিত হয়ে পড়ল। উত্তরণকে বলল, যে ঘরে লকারটা আছে সেই ঘরের দেওয়ালেই তো একটা টিকটিকির স্টিকার দেখেছি। সেটা যতদূর মনে পড়ছে একটু বেঁকেই ছিল। একদম ঠিক ধরেছিস, ওটার নিচেই হিরেটা প্রভাকর বাবু লুকিয়ে রেখেছেন, কিন্তু সেটা এখন কাউকে জানানো যাবে না। একটা ফোন আসার জন্য অপেক্ষা করতে হবে। আর কিছু এক্ষুনি জানতে চাস না আমার থেকে, খানিক পরেই সব নিজের চোখেই দেখতে পাবি। আর হ্যাঁ, তোদের স্কুলে যে স্যার বায়োলজি পড়ান, স্কুল খুললে তাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিস। ভাগ্যিস তিনি তোদের গ্রিক ল্যাটিন শব্দের মানে ক্লাসের মধ্যে পড়িয়েছিলেন। অমনটা না করলে তো আজ আর অর্ধাঙ্গুলের অর্থই খুঁজে পাওয়া যেত না। তাজু এবার একটু অভিমানের সুরে বলল, তুমি কেবল স্যারকেই বাহবা দিচ্ছ, আমি যে ক্লাসগুলো মন দিয়ে শুনেছি তা নিয়ে কিছুই বলছো না। উত্তরণ তখন হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একটু শুয়ে নে, ফোনটা এলেই আবার আর এক পর্ব শুরু হবে। এই বলে ও নিজেও বিছানায় গায়ে এলিয়ে চোখ দুটো বন্ধ করলো। যদি শিবু আবার চুপি চুপি ওপরে উঠে আসে আর আমাদের এভাবে রিল্যাক্স করতে দেখে, তাহলে কিন্তু। কাল রাত্রে আমার কাছে ধরা পড়ে যাওয়ার পর ও আর আসতে সাহস করবে না। চোখ বন্ধ করেই উত্তরণ কথাগুলো বলল। প্রায় ঘন্টাখানেক বাদে উত্তরণের মোবাইলটা বেজে উঠল। তার শব্দে 2 ভাইয়েরই তন্দ্রা কেটে গেল। উত্তরণ ফোনটা নিয়ে চলে গেল জানলার ধারে। চাপা স্বরে কয়েকটা কথা বলেই রেখে দিল ফোনটা। ওকে বেশ নিশ্চিন্ত দেখাচ্ছে। তাজু ওর দিকে জিজ্ঞাসু চোখ নিয়ে চেয়ে আছে দেখেই উত্তরণ বলল, একটা কাজ প্ল্যান মাফিক হবে কিনা সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু প্রবীর ঘোষ সবকিছু একদম নিপুণ দক্ষতায় সামলে নিয়েছেন। ভদ্রলোকের এলেম আছে বলতে হবে। অবশ্য এ ব্যাপারে উনি মামার সাহায্য পেয়েছেন। যাই হোক, খানিক বাদেই আবার একটা ফোন আসবে। তক্ষুনি আমরা দুজন নিচে চলে যাব, কেমন? জানিয়ে দেব অর্ধাঙ্গুলকে চিনে ফেলেছি। তারপর মণিমন্ত্রক উদ্ধার করতে সবাইকে নিয়ে আবার চলে আসবো দোতলায়, প্রভাকর বাবুর স্টাডি রুমে। তুই কিন্তু আমাদের সাথে আসবি না, নিচের ওই মূল দরজাটা খুলে চুপচাপ বাইরে চলে যাবি।
তারপর আস্তে করে খুলে দিবি লোহার গেটটা। তারপর দ্রুত বাড়িতে ঢুকে কাঠের দরজাটা জাস্ট ভেজিয়ে দিয়ে দোতলায় উঠে আসবি। কাজটা ঠিকঠাক করতে পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু লোহার গেটটা খুলে দিতে বলছো কেন গো দাদা ভাই? সেটা তো একটু বাদেই দেখতে পাবি, এখন আর কোনো প্রশ্ন করিস না। এটুকু বলেই জানলার কাছে গিয়ে উত্তরণ একটা সিগারেট ধরালো। মিনিট 15 বাদেই উত্তরণের ফোনটা আবার আর্তনাদ করে উঠল। ও ফোনটা রিসিভ করে মিনিট 2 কথা বলে তারপর তাজুকে বলল, নিচে চ, যেটা বললাম সেটা ঠিকঠাক করিস কিন্তু। একতলায় নেমেই ওরা দেখতে পেল কিন্নরকে। উত্তরণ বেশ উত্তেজিত স্বরেই ওকে বলল, এই ধাঁধার সমাধান করে ফেলেছি। আপনি সবাইকে নিয়ে এক্ষুনি প্রভাকর বাবুর স্টাডি রুমে চলুন, ওখানেই হিরেটা লুকানো আছে। এ কথা শুনেই কিন্নর নিজের ঘর থেকে চাবি নিয়ে এলেন। তারপর মালা, ভাস্কর, বুলাই সবাইকে নিয়ে তাড়াতাড়ি উঠে গেলেন দোতলায়। শিবু এতক্ষণ ডাইনিং রুমের একটা চেয়ারে বসেছিল। তাজু লক্ষ্য করল সেও ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠছে। তবে মাম্পি কিন্তু ওপরে গেল না, সে কাকিমার ঘরেই আবার ঢুকে পড়ল। তাজু দেখল এই সুযোগ, ওর দিকে নজর দেওয়ার কেউ নেই। অতঃপর নিঃশব্দে বাড়ির মূল দরজার ছিটকিনিটা খুলে ও বেরিয়ে গেল বাইরে। দুপা এগিয়ে খুলে দিল লোহার গেটটা। তারপর আবার বাড়ির ভিতরে ঢুকে চলে এলো দোতলায়। দেখল স্টাডি রুমের ভেতরে দেওয়াল থেকে উত্তরণ ততক্ষণে টিকটিকির স্টিকারটা তুলে ফেলেছে, ফলে ওখানটায় দেখা যাচ্ছে সাদা দেওয়াল। কিন্নর উত্তরণকে জিজ্ঞাসা করলেন, এবার এবার কি করবেন? আমাকে একটা স্ক্রু ড্রাইভার দিতে পারেন? পারবো না কেন, মানে এই ড্রয়ারই তো আছে। বলেই কিন্নর পাশের টেবিলের ড্রয়ারটা খুলে একটা স্ক্রু ড্রাইভার উত্তরণের হাতে দিলেন। সেটা দিয়ে উত্তরণ দেওয়ালের ওই অংশটার ওপর ঠকঠক করে কয়েকবার আঘাত করল। তারপর কিন্নরকে বলল, এখানটা ভালো করে নজর করুন, একটা চারকোনা আউটলাইন দেখা যাচ্ছে। আসলে এই চৌকো অংশটা বালি সিমেন্টের নয়, কাঠ দিয়ে বানানো হয়েছে। তার মানে দেওয়াল তৈরির সময় এখানে একটা চৌকো গর্ত বানিয়ে দেওয়া হয়েছিল, তার উপর এই কাঠের টুকরোটা আঠা দিয়ে আটকে রাখা হয়েছে। তাই এবার এটাকে কথাটা বলতে বলতেই উত্তরণ ওই স্ক্রু ড্রাইভারটা দিয়ে কাঠের টুকরোটার ওপর বেশ কয়েকবার জোরে খোঁচা দিল, আর তাতেই নড়ে গেল সেটা। এবার ওই কাঠের টুকরোটা ওখান থেকে তুলে নিতে কোনো অসুবিধা হলো না। দেওয়ালের চৌকো গর্তটা এবার দৃশ্যমান হলো। সেখানে দেখা গেল একটা ছোট্ট বাক্স রাখা আছে। উত্তরণ সেটা বের করে দিল কিন্নরের হাতে। কিন্নর খুললেন বাক্সটা। ভেতরে একটা ছোট আঙুরের আকারের হিরে জল করছে। সেটা কিন্নর হাতে নিয়ে তুলে ধরল আলোর সামনে। পাকা জহুরির মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কিছুক্ষণ, তারপর বলল, এটা এই মণিমন্তক, সন্দেহ নেই। বাবা দেখলে খুব খুশি হবে। হিরেটা সবাই এক এক করে হাতে নিয়ে দেখতে লাগলেন। শিবু অবশ্য ইতিমধ্যেই নিচে নেমে গেছে। বাগচি বাড়ির সকলেই ভীষণ খুশি। তারা সবাই উত্তরণকে ধন্যবাদ জানালেন। স্টাডি রুম থেকে বেরোতে বেরোতেই উত্তরণ বলল, এখন 4:30, আমরা কিন্তু চা খেয়েই বেরিয়ে যাব। আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করছি। সবাই ধীরে ধীরে নিচে নেমে এলেন। উত্তরণ বলল, চলুন সবাই ড্রয়িং রুমে গিয়ে বসি, চা খেতে খেতে একটু গল্প করা যাবে। কিন্নর ভাস্করকে বললেন, ভানু, তুই চেকটা নিয়ে আয়, উত্তরণ বাবুকে দিয়ে দে, ওরা তো একটু পরেই চলে যাবেন। ভাস্কর তক্ষুনি চলে গেলেন নিজের ঘরে। কিছুক্ষণের মধ্যেই চা এসে গেল। উত্তরণ মালার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনার মেয়েকে দেখছি না, হিরেটা যে উদ্ধার হয়েছে সেটাও জানে তো? জানে, আমি একটু আগে ওকে বলেছি। তাহলে সে গেল কোথায়? ডাকুন ওকে, যাবার আগে একটু কথা বলে যাই। বুলাই সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের ঘরে। ডেকে নিয়ে এলেন মাম্পিকে। হিরে উদ্ধার হওয়ার পর সবাই আনন্দিত হলেও মাম্পির মুখ কিন্তু গম্ভীর, বিষণ্ণ। উত্তরণ ওর দিকে তাকিয়ে বলল, তুমি এই মণিমন্তক উদ্ধারে একদমই খুশি নও মনে হচ্ছে। ভাবছ হয়তো এ যাত্রায় আর কংসবধ হলো না, ফলে উগ্রসেন বন্দি থেকে গেল, কি তাই তো? এত নিরাশ হওয়ার কিছু নেই। একটু ধৈর্য ধরো, দেখবে কংস, শিশুপাল সবাই বধ হবে।
মাম্পি এ কথা শুনে কিছুই বলল না, কেবল এক দৃষ্টে তাকিয়ে রইল উত্তরণের দিকে। এই সময়ই উত্তরণের মুঠোফোনটা আবার আর্তনাদ করে উঠল। উত্তরণ ফোনটা রিসিভ করে বেশ জোরেই বলল, বাহ, এসে যখন গেছেন তখন আবার বাইরে অপেক্ষা করছেন কেন? লোহার গেট খোলাই আছে, গাড়ি নিয়ে একেবারে ভিতরে চলে আসুন। তারপর তাজুর দিকে তাকিয়ে বলল, এই দরজাটা খুলে দে তো, ওরা এসে গেছেন। তাজু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো দরজা খোলার জন্য। কিন্নর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, গাড়ি নিয়ে কে এসেছেন উত্তরণ বাবু? অনেকে, মানে? তাদের মধ্যে দুজন আবার এই বাড়িরই লোক। কিন্নর কথাটা বলতে না বলতেই একজন লেডি কনস্টেবল সহ 5 জন সশস্ত্র পুলিশ দরজা দিয়ে বাড়ির ভেতরে একেবারে হুড়মুড় করে ঢুকে পড়লেন। সবার সামনে যে অফিসার ছিলেন তিনি উত্তরণকে দেখেই হাসি মুখে জিজ্ঞেস করলেন, হিরে উদ্ধার হয়ে গেছে নিশ্চয়ই। এই একটু আগেই হয়েছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কিন্নরকে এই অবস্থায় বেশ দিশেহারা লাগছে। উনি উত্তরণের দিকে তাকিয়ে কাঁপা স্বরে প্রশ্ন করলেন, এ বাড়িতে পুলিশ কেন? হ্যাঁ, আমি ওদের আসতে বলেছি। আপনি আপনি আসতে বলেছেন মানে? এই হিরে তো আমাদের বংশের সম্পত্তি, সেটা তো আমাদেরই বাড়িতে লুকোনো ছিল। এখন খুঁজে বের করা হলো, এর মধ্যে অন্যায় কোথায়? নিজের বাড়িতে হিরে খোঁজায় কোনো অন্যায় নেই ঠিকই, তবে আপনি সেই ধানবাদ থেকে এসে এই বাড়িতে ঢুকে সপরিবারে গত 10 দিন ধরে যা যা করেছেন সেগুলো যে অতি গুরুতর অপরাধ তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আপনার নার্ভ যে খুব স্ট্রং তা স্বীকার করতেই হচ্ছে, না হলে চন্দননগর থানার ওসি প্রবীর ঘোষের সামনে দাঁড়িয়ে এখনো এমনভাবে কিচ্ছুটি না বোঝার অভিনয় করে যেতে পারতেন না রামলাল বাবু। উত্তরণের মুখে ওই রামলাল বাবু শব্দটা শুনেই কিন্নর একেবারে চমকে উঠলেন। তবে উত্তরণ তার কথা থামালো না, সে বলে যেতে লাগলো, কিন্তু সমস্যাটা কি জানেন? আপনার গোটা পরিকল্পনাটা কাল রাতেই আমি ধরে ফেলেছিলাম, আর তারপরেই আমার মামার সাহায্য নিয়ে ফোনে কথা বলেছিলাম প্রবীর বাবুর সঙ্গে। আপনার আর আপনার স্ত্রীর ছবিও ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, কিন্তু কেবল জিকু আপনার জিম্মায় ছিল বলে। তাজু ফ্যাল করে তাকিয়ে রইল রামলালের দিকে। ও যে কিন্নর বাগচি নয় সেটা ও বিশ্বাসই করতে পারছে না। ওর সম্বিত ফিরল বুলাইয়ের কণ্ঠস্বর শুনে। আমার জিকু এখন কোথায়? ওর খোঁজ আপনারা জানেন? বুলাই প্রচণ্ড উৎকণ্ঠার সাথে উত্তরণের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন। ওসি প্রবীর ঘোষ সঙ্গে সঙ্গে তার মহিলা সহকর্মীর দিকে তাকিয়ে বললেন, শ্যামলী, ওদের দুজনকে গাড়ি থেকে ভিতরে নিয়ে এসো। শ্যামলী তক্ষুনি বাইরে গিয়ে জিকুকে হাত ধরে ভেতরে নিয়ে এলেন। ওদের পেছনে ঢুকলেন ফতুয়া পাজামা পরা সুবল মান্না। বুলাই ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। মাম্পিও গেল ভাইকে আদর করতে। উত্তরণ এবার প্রবীর ঘোষের দিকে তাকিয়ে বলল, কিন্নর বাগচি ওরফে রামলাল দত্ত ও তার ওয়াইফকে আপনি তো চিনতেই পারছেন, আর ওই হলো রামলালের ভাই শিবলাল। উত্তরণের আঙুল শিবুর দিকে তাক করল। এ কথা শোনা মাত্রই শিবু পেছনের দরজা দিয়ে পালাতে উদ্যত হলো, কিন্তু একজন পুলিশ অফিসার ছুটে গিয়ে ওকে ধরে ফেললেন, আর তারপর নিয়ে এলেন দারোগা বাবুর কাছে। প্রবীর বাবু শিবুর জামার কলারটা ধরে বললেন, এই, তোর বউ তো এখন থানার লকআপে, তুই ওকে ছেড়ে পালাবি কোথায়? হ্যাঁ, তারপর রামলাল ওরফে কিন্নরের দিকে তাকিয়ে বললেন, শিশির মণ্ডলের বাড়ি কদিন ধরেই তালা বন্ধ। সে কোথায় পালিয়েছে আমাকে এক্ষুনি বল। কে শিশির মণ্ডল? সেই কোথায় পালিয়েছে? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ও, তাই বুঝি। বুঝলেন উত্তরণ বাবু, এরা এখানে মুখ খুলবে না। আমি এদের 3 জনকে নিয়ে থানায় যাচ্ছি। আপনি কিছুক্ষণ পর ভাস্কর বাবুকে নিয়ে ওখানে চলে আসুন। ওকেই তো এফআইআর করতে হবে। আমি চললাম। ওদের কাছে আমাদের ঘর আলমারির সব চাবিগুলো আছে। প্রবীরবাবু সেই সব চাবি রামলালের কাছ থেকে উদ্ধার করে ভাস্করের হাতে তুলে দিলেন, সঙ্গে মণিমন্তকটাও। তারপর রামলাল তার বউ আর ভাইকে জিপে তুলে নিয়ে চলে গেলেন চন্দননগর থানায়।
জিপটা স্টার্ট নিতেই উত্তরণ ভাস্করকে বলল, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? সুবল কাকার ঘরে চলুন, প্রভাকর বাবুকে তার ঘরে শিফট করতে হবে তো। বুলাই এতক্ষণে যেন সম্বিত ফিরে পেলেন। উনি ভাস্করকে বললেন, তুমি এক্ষুনি ডক্টর নন্দীকে একটা ফোন করো, বলো ইমিডিয়েটলি এসে একবার জেঠুমণিকে দেখে যেতে। তেমন হলে এই বেলায় জেঠুমণিকে আবার নার্সিংহোমে ভর্তি করে দাও। ফোনটা তো রামলাল ওই 10 দিন আগে নিয়ে নিয়েছে, কোথায় রেখেছে কে জানে। সুইচ অফ করে আমাদের ফোনগুলো সব মাম্পির ঘরের আলমারিতে ঢুকিয়েছে। আমি এক্ষুনি সব বের করে আনছি। সুবল, মাম্পি আর জিকুকে ওখানে দেখা যাচ্ছিল না। উত্তরণ তাজুকে বলল, ওরা সবাই নিশ্চয়ই প্রভাকর বাবুর কাছে গেছে। চ, আমরাও যাই। ভাস্কর বাবু, আপনি আপনার বাবাকে আগে জানিয়ে দিন যে সমস্ত বিপদই কেটে গেছে। উনি আশ্বস্ত হবেন। তারপর ডাক্তারকে ফোন করে আপনার জেঠুমনির কাছে চলে আসুন, আমরা ওখানেই আছি। ঘণ্টাখানেক বাদের ঘটনা। ইতিমধ্যে ডক্টর নন্দী প্রভাকর বাগচিকে দেখে গেছেন। বলেছেন নার্সিংহোমে অ্যাডমিটের কোনো দরকার নেই, ওর অবস্থার ইমপ্রুভমেন্ট হয়েছে। একটু আগে জিকুকে দেখে উনি চিনতে পেরেছেন, মাম্পিকেও দেখে হেসেছেন, তবে এখনও কথা বলতে পারছেন না। ডক্টর নন্দীর ধারণা আরও কয়েক মাস ওষুধগুলো কন্টিনিউ করলেই প্রভাকর বাবুর স্মৃতি অনেকটাই ফিরে আসবে, তিনি কথাও বলতে পারবেন। বুলাইকে আর বিমর্ষ লাগছে না। ডক্টর নন্দী চলে যেতেই উনি উত্তরণ ও তাজু সমেত বাড়ির সকলকে খেতে বসিয়ে দিলেন। খাবার টেবিলে মাম্পি আর জিকু অনর্গল কথা বলতে লাগলো, আর তা থেকেই জানা গেল জিকু ওই বাড়িতে আটকে থাকা অবস্থায় প্রথম দিন ছাড়া আর একদিনও কান্নাকাটি করেনি। কারণ সুবল কাকা ওকে বুঝিয়েছিল ভগবান কৃষ্ণ এসে ঠিক ওদের উদ্ধার করে নিয়ে যাবে, আর ভগবান কৃষ্ণ দাদানকেও সুস্থ করে তুলবে। এটা সত্যি যে সুবল মান্না গত 10 দিন সঙ্গে ছিলেন বলেই জিকু তেমন ভেঙে পড়েনি কিংবা ভয়ও পায়নি। নাহলে বাবা মা দাদু দিদিকে ছেড়ে সম্পূর্ণ অচেনা পরিবেশে টানা 10 দিন এইভাবে বন্দি অবস্থায় ও বেচারি মানসিক ও শারীরিকভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে যেত। এভাবে হেসে বাড়ির লোকের সঙ্গে ও কথাই বলতে পারত না। খাওয়া দাওয়া সেরে উত্তরণ আর ভাস্কর বেলা 2টো নাগাদ চলে গেলেন থানায়। ওদের বাড়ি ফিরতে সন্ধ্যা 6টা বেজে গেল। তখনই উত্তরণ তাজুকে নিয়ে কলকাতায় ফিরে যেতে চাইছিল, কিন্তু বাগচি বাড়ির কেউই সেটা হতে দিলেন না। সন্ধ্যাবেলা ওরা সবাই চুটিয়ে গল্প করল। রামলাল শিবলালের হিরে চুরির পরিকল্পনা, তারপর জিকুকে অপহরণ, উত্তরণের এই বাড়িতে আসা এবং শেষে সব রহস্যের জবনিকাপাত। সব রকমের গল্পই হলো কয়েক ঘন্টা ধরে। ভাস্কর জানালেন, ওরা ঠিক 10 দিন আগে রবিবারের সকালে জিকু আর সুবল কাকাকে একসঙ্গে গঙ্গার ধার থেকে কিডন্যাপ করেছিল। প্রায় প্রতি রবিবারই ভোরবেলা জিকুকে সঙ্গে নিয়ে সুবল কাকা গঙ্গার ধারে যেত বাড়ির পুজোর গঙ্গা জল আনতে। ওই দিনও তেমনই গিয়েছিল। জল নিয়ে ফেরার পথে শিবলাল মিথ্যা কথা বলে ওদের গাড়িতে তুলে নেয়। ভিতরে ওর এক সাকরের গগন ছিল, সে পিস্তল দেখিয়ে সুবল কাকার মুখ বন্ধ করে দেয়। ওদের নিয়ে যাওয়া হয় চন্দননগর স্টেশন পেরিয়ে পালপাড়া লেনের একটা শুনশান বাড়িতে। তারপর রামলাল আমাকে ফোনে জানায় হিরেটা হাতে পেলে তবেই জিকুকে মুক্তি দেওয়া হবে, না হলে ফল হবে মারাত্মক। ফোনটা পেয়ে আমি খুব ভয় পেয়ে যাই। সব জানাই জেঠুমণিকে। জিকুকে অপহরণ করা হয়েছে হিরেটা নেওয়ার জন্য। এই শুনে জেঠুমণি অসুস্থ হয়ে পড়ে। ওর কথা জড়িয়ে যাচ্ছিল, আর কাউকে চিনতে পারছিল না। সঙ্গে সঙ্গে নিজের গাড়ি চালিয়ে জেঠুমণিকে নিয়ে যাই মেডিলাইন নার্সিংহোমে। ওখানে সিটি স্ক্যান করার পর জেঠুমণির হিন্ড ব্রেনে একটা ছোট স্পট ধরা পড়ে, অর্থাৎ সেরিব্রাল স্ট্রোক। ডাক্তারবাবুরা সেটা ক্লিয়ার করার জন্য ওষুধ চালু করেন। বলেন টানা 2 মাস ওষুধ খাইয়ে আবার একবার সিটি স্ক্যান করাতে, তখনই বোঝা যাবে ওষুধের কাজ কতটা হচ্ছে। এই সব কিছু আমি রামলালকে জানাই। বলি জেঠুমণির স্মৃতি না ফিরলে মণিমন্তক তার হাতে তুলে দেওয়া সম্ভব নয়। তখন রামলাল বলে সে সপরিবারে আমাদের বাড়িতে থেকেই ওই ছড়া থেকে নিজেই হিরেটা খুঁজে বের করে নেবে। জিকু ওদের জিম্মায়, তাই এই প্রস্তাবে আমাকে রাজি হতেই হলো। পরের দিনই রামলাল তার ভাইকে নিয়ে এই বাড়িতে চলে এলো। ভাস্করের মুখে এই পর্যন্ত শুনে উত্তরণ বলল, আসলে বেশি বয়সে সেরিব্রাল স্ট্রোক হলে রিকভারির সম্ভাবনা কমই থাকে। এই ব্যাপারটা রামলাল আর তার ভাই বিলক্ষণ বুঝেছিল যে
মানুষটা যখন বাড়ির লোককেই চিনতে পারছে না, তখন সে হীরের সন্ধান দেবে কি করে? তাই তারা নিজেরাই আপনাদের বাড়িতে ঢুকেছিল ধাঁধাগুলো সমাধান করে হীরেটা খুঁজে বের করতে। ধাঁধার কথা ওরা জেনেছিল শিশিরের কাছেই, কিন্তু বাস্তবে ধাঁধাগুলো পড়েই বুঝে যায় ওগুলোর একটাও সমাধান করা ওদের কম্য নয়। তখনই ওরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা উত্তরণবাবু, রামলালদের ওপর আপনাদের সন্দেহ কিভাবে হলো? ওরা সকলে মিলে যেভাবে এ বাড়ির সদস্য সেজে থাকার অভিনয় করছিল, সেটা কিন্তু বাইরের কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। কালকে আমাদের এখানে নামিয়েই কিন্নরবাবু রামলাল যেভাবে তড়িঘড়ি পারুলকে গাড়িতে নিয়ে চলে গেল, তাতেই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। প্রথমত, আয়াকে কেউ গাড়িতে করে বাড়ি ছেড়ে দিয়ে আসে না। দ্বিতীয়ত, কোনো আয়া কখনো অত বড় ব্যাগ নিয়েও রোগীর বাড়ি থেকে বের হয় না, সঙ্গে বড়জোর একটা হ্যান্ডব্যাগ থাকে। তুমি কাল ওর ব্যাগটাও লক্ষ্য করেছিলে? করব না কেন? ব্যাগটা হাতে নিয়ে ও যখন গাড়ির দিকে যাচ্ছিল, তখন ওর মুখের ভঙ্গি আর বাঁ দিকে হেলে চলা দেখলেই বোঝা যাচ্ছিল ব্যাগটা বেশ ভারী। তবে তখন অবশ্য বুঝতে পারিনি ওতে 4টে লোকের দুবেলার খাবার ভরা আছে। পরে প্রবীর ঘোষের কাছ থেকে জেনেছি গগন নামের গুন্ডা লোকটা গত 10 দিন রোজ সন্ধ্যা থেকে পরদিন বেলা পর্যন্ত জিকুদের পাহারা দিত। 10টা নাগাদ রামলাল তার ভাইয়ের বউ পারুলকে নিয়ে হাজির হতো ওখানে। পারুলের নিয়ে যাওয়া খাবারই খেত সবাই। পারুল ওখানে থাকতো সন্ধ্যা পর্যন্ত। গগন ওই সময়টা খেয়ে দিয়ে ঘুমিয়ে নিত। রাত 8টা নাগাদ রামলাল আবার গাড়ি করে এ বাড়িতে নিয়ে আসতো পারুলকে। ইন্টারোগেশনের সময় পারুল এসব কথা নিজ মুখেই স্বীকার করেছে। যাই হোক, রামলালের রোজ নিয়ম করে পারুলকে ওই গোপন ডেরায় দিয়ে আসাটাই আমাদের সহজ করে দিল জিকু আর সুবল কাকাকে খুঁজে বের করতে। আজ সকালে আমাকে যখন রামলাল স্টেশনে নামায়, তখন প্রবীরবাবু থানায় এক অফিসারকে সাদা পোশাকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন। আমি গাড়িটার রং, মডেল আর নাম্বার কাল রাতেই প্রবীরবাবুকে জানিয়ে রেখেছিলাম। আমাকে ড্রপ করে রামলাল গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই ওই সাদা পোশাকের অফিসারটি বাইক নিয়ে ওকে ফলো করেন। তারপর রামলালের গোপন আস্তানাটা চিহ্নিত করে থানায় ফিরে যান। তারপর প্রবীর ঘোষ ওপর মহলে ব্যাপারটা জানান। ইতিমধ্যে আমিও চন্দননগর থানায় পৌঁছে গিয়েছিলাম। এখানকার এসপি সাহেব ঘণ্টা 2 বাদেই বাছাই করা 4 জন লোককে পাঠিয়ে দেন। তাদের মধ্যে একজন লেডি অফিসারও ছিলেন। এবার যে অফিসার রামলালের ডেরা চিনে এসেছিলেন, তাকে এবং ওই 4 জন স্পেশাল অফিসারকে সঙ্গে নিয়ে প্রবীর ঘোষ সাদা পোশাকে 2টো গাড়ি নিয়ে পৌঁছে যান পালপাড়ায়। তারপর বেশ ফিল্মি কায়দায় কোনো রকম রক্তপাত ছাড়াই উদ্ধার করেন জিকু আর সুবল কাকাকে। পারুল ও গগন অ্যারেস্ট হয়। থানায় নিয়ে এসে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে জানা যায় পুরো ঘটনাটা। এরপর প্রবীরবাবু শিশিরের খোঁজে বেরিয়ে যান, আর আমি ফিরে আসি এই বাড়িতে। তবে শিশিরের খোঁজ মেলেনি। তার ঘরে তালা ঝুলছে। সে বেপাত্তা হয়ে গেছে। শিশিরকে শেষ কবে আপনি দেখেছেন? কিডন্যাপিংয়ের আগে নিশ্চয়ই। তাজু ভাস্করকে জিজ্ঞাসা করলো। ভাস্কর জবাব দিলেন, না না, জেঠুমণি অসুস্থ হওয়ার খবর শুনেই ও এ বাড়িতে এসেছে। নার্সিংহোমে রাতও জেগেছে, পরের দিন আবার সকালে এসেছে। এখন বুঝতে পারছি আসলে ও রামলালের আদেশ মতো আমাদের কার্যকলাপের উপর নজর রাখছিল। ওই বোধহয় রামলালকে জানিয়েছিল জেঠুমণির স্মৃতি তাড়াতাড়ি ফেরার কোনো সম্ভাবনা নেই। বাড়ির লোককেই যে চিনতে পারছে না, সে হীরের কথা মনে করবে কিভাবে? হিরেটা যে এ বাড়িতেই কোথাও প্রভাকরবাবু লুকিয়ে রেখেছেন, সে কথা শিশির জানলো কি করে? জেঠুমণির কাছ থেকে নিশ্চয়ই। আসলে অভয়ারণ্যের সব পুতুল তো জেঠুমণি নিজের কারখানাতেই বেশ কিছুদিন ধরে বানিয়েছিল। কয়েকটা পুতুল বানানোর জন্য আলাদা ছাঁচও তৈরি করিয়ে আনতে হয়েছিল সেই শালকিয়া থেকে। ওগুলো দিয়ে নিজের বাড়িতে জেঠুমণি যে একটা নকল অভয়ারণ্য বানিয়েছে এবং তাতে হিরেটা কোথায় লুকোনো আছে তার সূত্র দেওয়া আছে, সেই গল্প শিশিরকে জেঠুমণি নিশ্চয়ই কোনোদিনও কথার ছলে করেছিল। আসলে জেঠুমণি তো ওকে খুব বিশ্বাস করতো। কিন্তু এই বাড়িতে ঢুকে ওদের কোনো লাভ হলো না। ওরা ধাঁধাগুলো পড়েই বুঝতে পারলো ওগুলো সলভ করা ওদের পক্ষে মোটেই সম্ভব নয়। তখনই ওরা খোঁজ খবর নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করলো। উত্তরণের দিকে তাকিয়ে তাজু কথাগুলো বলল। ঠিক তাই। তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আগে ওরা মালা ও পারুলকে ধানবাদ থেকে ডেকে এনেছিল। তারপর এ বাড়ির সব কিছু খুঁটিয়ে দেখেছিল। কোন ছবি টাঙাবে,
কোন ছবি সরাবে, আমাকে কি বলবে, কোথায় রাখবে, সব কিছু প্ল্যান করে নিয়েছিল। এ বাড়ির সবাইকে শাসিয়ে বলেছিল আমার সামনে কেউ সামান্য বেগরবাই করলেই জিকুকে খুন করে ফেলবে। তারপর গত পরশু রাতে দুই ভাই মিলে সুবল কাকার ঘরে প্রভাকর বাবুকে সরিয়ে নিয়ে যায়। রামলাল আর মালা যে ঘরে ছিল ওখানেই এতদিন মাম্পি থাকতো, আর দোতলায় আমাদের পাশের ঘরে থাকতেন প্রভাকর বাবু। সেই জন্যেই ওই ঘরটায় এসি লাগানো আছে। কিন্তু রামলাল কাল আমাকে বলেছিল নিচে ওদের পাশের ছোট ঘরটায় প্রভাকর বাবু থাকতেন। ওটা আসলে ভাস্কর বাবুর কাজ করার ঘর। ওখানে বসেই উনি ব্যবসার হিসেবপত্র দেখাশোনা করেন। কি তাই তো ভাস্কর বাবু? ভাস্কর ঘাড় নেড়ে সম্মতি জানালেন। তাজু সঙ্গে সঙ্গে উত্তরণকে জিজ্ঞাসা করলো, দাদা ভাই, এবার আমায় বলো দেখি, এই কিন্নর বা মালা যে নকল, সেটা তুমি বুঝলে কি করে? কি দেখে তোমার সন্দেহ হলো? সন্দেহ হয়েছে অনেক কারণেই। এই বাড়িতে ঢুকতে ঢুকতেই তো পারুলকে অমন একটা ভারী ব্যাগ নিয়ে গাড়িতে উঠতে দেখলাম। পাশাপাশি এটাও মনে হলো কোনো আয়াকে পেশেন্ট পার্টি নিজের গাড়ি করে তার বাড়ি পৌঁছে দিয়ে আসছে, আবার নিয়েও আসছে। এমন ঘটনা আমি আগে কোনোদিন শুনিনি। তখনই বুঝেছিলাম এই পারুল স্পেশাল কেউ। তাছাড়া ওর চেহারাতেও একটা জেল্লা আছে যা কেবল অভিজাত পরিবারের মহিলাদের মধ্যেই থাকে। দ্বিতীয় সন্দেহটা হলো মালার পাখার সুইচ অন করা দেখে। কাল এই বাড়িতে ঢুকে আমরা যখন ওই ড্রয়িং রুমে বসেছিলাম তখনও 3 বারের চেষ্টায় ফ্যানের সুইচটা অন করতে সমর্থ হলো। যিনি এই বাড়ির বউ, এই বাড়িতে 16-17 বছর ধরে বসবাস করছেন, তার সঠিক সুইচ চিনতে তো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে সেই সমস্যাটা হলো কেন? মনে তখনই একটা খটকা তৈরি হলো। এরপর বড় ছেলে আর বড় বৌমা বাদে বাড়ির আর সবাইকে অতি বিষণ্ণ দেখে আরও অবাক লাগলো। তাছাড়া প্রথম দর্শনেই শিবুকে দেখে আমার কেন জানি একটা অস্বস্তি হচ্ছিল। ও লুকিয়ে আমাদের ঘরে ঢোকায় বা দরজায় আড়ি পাতায় সেই অস্বস্তি আরও বেড়েছিল। সেই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু কাল রাতে আমাদের ঘরের দরজাটা হঠাৎই খুলে যায় যখন ওর গলা ভালো করে শুনতে পাই। তখনই আমার ওই অস্বস্তির কারণটা ধরতে পারি। আসলে কিন্নর ওরফে রামলালের সাথে ওর কণ্ঠস্বরের অসম্ভব মিল। মালিক আর চাকরের গলায় এত মিল হয় কি করে? তখনই মনে হলো ওদের দুজনের মধ্যে কি তাহলে রক্তের সম্পর্ক আছে। তখনই ঠিক করে নি রাতে ঘুমোবার ভান করে ওর ঘরের দিকে নজর রাখবো। তারপর রাত্রে যখন চুপি চুপি ভাস্করবাবু আর ওর স্ত্রীকে শিবুর ঘরে গিয়ে দীর্ঘক্ষণ থাকতে দেখলাম, তখনই বুঝে গেলাম ওখানে সুবল কাকার নাম করে এমন কাউকে রাখা হয়েছে যে ওদের দুজনেরই খুব প্রিয়। সত্যি বলতে কি, প্রভাকর বাবুর ওই সংসার ছেড়ে হঠাৎ হিমালয়ে চলে যাওয়ার কাহিনীটা আমার কাছে একটু অবিশ্বাস্যই ঠেকেছিল। এবার একেবারে পরিষ্কার করে বুঝে গেলাম যে ওই ঘরে প্রভাকর বাবুই আছেন, সুবল কাকা নয়। তাছাড়া কিন্নর একেবারে শয্যাশায়ী সুবল কাকাকে নিজের বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছেন, তার জন্য আলাদা আয়ার ব্যবস্থাও করেছেন। এটা আমি ঠিক মন থেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কেবল মনে হচ্ছিল এইখানে কিছু একটা গোপন করার চেষ্টা চলছে। তুমি তো কাল রাতে ফ্যামিলি ফটোগ্রাফটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলাম তো। ওরা তো মূলত ওই ছবিগুলোর জন্যই ধরা পড়ে গেল। প্রথমত, ফ্যামিলি ফটোগ্রাফটায় পরিবারের সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সদস্যই নেই। এমন ছবি কেউ তুলতেই পারে, কিন্তু সেটা বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখে নাকি? দ্বিতীয়ত, দেয়ালে কোনো ফটো ফ্রেম দীর্ঘদিন টাঙিয়ে রাখার পর খুলে নিলে দেওয়ালের রং দেখে তার দিব্যি বোঝা যায়। তাই এই বাড়ির বিভিন্ন ঘরের দেয়াল থেকে অল্প কয়েকদিনের মধ্যে যে বেশ কয়েকটা ছবি খোলা হয়েছে সেটা বুঝতে আমার বিশেষ অসুবিধে হয়নি। এখন প্রশ্ন, অতগুলো ছবি হঠাৎ একসঙ্গে খোলা হলো কেন? সোজা উত্তর, ওই ফ্রেমগুলোতে এমন লোকের ছবি ছিল যাদের আমরা দেখে ফেললে সমস্যা হবেই। তাই তড়িঘড়ি ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে টাঙানো হয়েছে এমন ছবি যা দেখে এই বাড়ির সদস্য কারা সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ না থাকে। কিন্তু এটা করতে গিয়ে রামলাল একটা ছোট্ট ভুল করে ফেলেছিল। সে 35 বছর আগে তোলা একটা ছবি শোকেস থেকে সরায়নি। ছবিটা ছিল ভাস্কর বাবুর ঘরে।
দুপাশে দুই ভাইপোকে নিয়ে প্রভাকর বাবু বসে আছেন। একটা 8-10 বছরের ছেলে যখন মধ্য 40-এ এসে পৌঁছয় তখন তার মুখের অনেক পরিবর্তন হয়। তাই ওই ছবির অপেক্ষাকৃত লম্বা ছেলেটিকে আজকের কিন্নর বলে মেনে নিতে কোনো অসুবিধা হবে না ভেবেই রামলাল ছবিটা শোকেসে রেখে দিয়েছিল। সত্যি বলতে কি, ছবিটা দেখে এতটুকু সন্দেহ করার উপায়ও ছিল না যে লম্বা বালকটি আজকের কিন্নর বাগচি নন। কিন্তু রামলাল একটা ব্যাপারে মার খেয়ে গেল। আমার পর্যবেক্ষণ শক্তি যে ওর তুলনায় অনেক ভালো সেটাও ধরতে পারেনি। তার মানে তোমার কর্পাস ক্যালোজাম ওর থেকে অনেক উইক। তা যা বলেছিস। ওই ছবিটা খুব মন দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবি বালক কিন্নরের গলার বাঁ দিকে একটা তিল আছে, যেটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তিল বড় বয়সে মিলিয়ে যেতে পারে না, কিন্তু বর্তমান কিন্নরের গলায় কোনো তিল নেই। তাতেই মনে হলো কিন্নর বলে যাকে আমরা চোখের সামনে দেখছি সে হয়তো আসল কিন্নর নয়। আর মালার ফ্যান চালানো দেখে তো আগেই সন্দেহ হয়েছিল, পরে তো দেখতেই পেলি ওরা দুজনেই জাল। আসল দুজন আগেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন। তাই নাকি? মাম্পির মা বাবা দুজনেই মৃত? হ্যাঁ, দাদা বৌদি বছর 10 আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মাম্পি তখন খুব ছোট, মাত্র 5 বছর বয়স ওর। আমার তখন নতুন বিয়ে হয়েছে। ভুলাই সেদিন থেকেই মাম্পিকে মায়ের মতোই কাছে টেনে নিয়েছিল। জিকুর জন্মানোর পরেও সে ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাজু এবার জানতে চাইল, হিরেটা কোথায় লুকোনো আছে সেটা বোধহয় মাম্পি জানতো, তাই না? ঠিক ধরেছিস। আর বাপ মা মরা মেয়ে বলে প্রভাকর বাবুর মাম্পির প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। উনি নাতনির সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশতেন। তাই এই হিরেটা কোথায় লুকিয়ে রেখেছেন তা অনেকদিন আগেই নাতনিকে বলে দিয়েছিলেন, তবে এটাও বলেছিলেন কাউকে না জানাতে। কেবল যদি কোনোদিন ওই বাড়ি বিক্রি করার বা ভেঙে ফেলার পরিস্থিতি তৈরি হয় তবেই ওই হিরেটা বের করে নিতে। কিন্তু প্রভাকর বাবুর মনে মনে এই বিশ্বাস ছিল যে আগামী 50 বছরের মধ্যে অন্তত এমন সিচুয়েশন এই পরিবারে তৈরি হবে না যে তার ভাইপো বা নাতি নাতনিদের এই বাড়ি ভেঙে ফেলতে বা বিক্রি করে দিতে হবে। কিন্তু জিকুর অপহরণ সব হিসেব বদলে দিল। সেরিব্রাল স্ট্রোক না হলে উনি নিজেই হয়তো মণিমন্তকটা নাতির কথা ভেবে রামলালকে দিয়ে দিতেন। কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভবত হঠাৎ প্রবল মেন্টাল শক পেয়ে উনি অসুস্থ হয়ে পড়েন। মাম্পি এরপর খুব দ্বিধায় ছিল। ভাইকে তো ও খুব ভালোবাসে, তাই জিকুকে সুস্থভাবে ফিরে পেতে ও একবার ভাবল হীরের হদিশটা রামলালকে দিয়েই দেবে। পর মুহূর্তে দাদানের মাথায় হাত রেখে দিব্যি খাওয়ার কথাটা মনে পড়ে গেল। বাড়ি বিক্রি করা বা ভেঙে ফেলার পরিস্থিতি তো তৈরি হয়নি। এই অবস্থায় হীরের সন্ধান বলে দিলে দাদান যদি না বাঁচে। বেচারি রীতিমতো ধর্ম সংকটে পড়ে গিয়েছিল। ওদিকে ধাঁধা দেখে রামলালও হতাশ হয়ে পড়েছে। ভাবতে শুরু করেছে কোন ডিটেকটিভের সাহায্য নেওয়া যায়। তখন মাম্পির মনে হয়েছিল আমি এ বাড়িতে এলেই সব কিছু আন্দাজ করে নিতে পারবো, ওরা সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে। তাই মাম্পি মালাকে আমার কথা বলেছিল। বাস্তবে সেটাই কিন্তু হলো দাদা ভাই। আচ্ছা, এবার তুমি আমায় বলো, রামলাল আর শিবলাল একেবারে নিজেদের সহধর্মিণীদের নিয়ে হিরেটা পাওয়ার জন্য এভাবে মরিয়া হয়ে উঠলো কেন? হিরেটার কি অনেক দাম? মণিমন্তকটার যা সাইজ তাতে ওটার বর্তমান মূল্য কমপক্ষে ওই ধর 30 লক্ষ টাকা, আরও বেশিও হতে পারে। তবে রামলাল বা শিবলাল কিন্তু টাকার লোভে এমন দুঃসাহসিক একটা কাজ করতে নামেনি। ওরা হিরেটা চুরি করতে সেই ধানবাদ থেকে চন্দননগরে এসেছিল শুধুমাত্র পিতার শেষ ইচ্ছে পূরণ করার জন্যে। জীবনের একেবারে শেষ লগ্নে পৌঁছে হঠাৎই হরিলাল দত্তের স্বাদ হয় সেই তরুণ বয়সে যে হিরেটা মাত্র কয়েকদিনের জন্য তার হাতে এসেছিল তিনি আবার সেটা ছুঁয়ে দেখবেন। হরিলাল দত্তটা আবার কে? মণিমন্তকটা সে হাতে পেয়েছিল কিভাবে? এটা বুঝতে পারলি না তাজু? আমি তো তোকে মনমথর গল্পটা সেদিন করেছি। সেই গল্প তো আমার মনে আছে। মন্মথ উমাশঙ্কর বাগচির লোহার আলমারি থেকে হিরেটা চুরি করে ধানবাদের এক রত্ন ব্যবসায়ীকে সেটা জলের দরে
আরে সেই ব্যবসায়ীটাই তো হরিলাল দত্ত, রামলাল আর শিবলালের বাবা। উনি কয়েক মাস আগে হিরেটা হাতে পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে ওঠেন। এদিকে ছেলেরা ওকে ভীষণ শ্রদ্ধা করে। ছোটবেলায় তারা মাকে হারিয়েছে, বাবার বিয়ে থা করেনি। মা বাবা দুজনের স্নেহ দিয়ে পরম মমতায় মানুষ করেছেন। ওরা 3 ভাই এতদিন যা চেয়েছে তাই পেয়েছে, বাবা কোনোটাতেই না করেনি। সেই বাবা আজ মৃত্যুর দোরগোড়ায় এসে ছেলেদের কাছে একটা জিনিস চাইছে, আর তারা বাবাকে সেটা এনে দিতে পারবে না। এই আবেগ থেকেই বড় 2 ভাই সেই ধানবাদ থেকে চন্দননগরে এসে হাজির হলো। প্রভাকর বাবুই যে ওদের বাবাকে ঘায়েল করে হিরেটা এই বীরতলায় নিয়ে এসেছিলেন, সে কথা ওরা 2 ভাই জানলো কি করে? হিরেটা হাতছাড়া হবার পর হরিলাল দত্ত মনমথুর খোঁজ শুরু করেন। কিছুদিন বাদে তার হদিশও পান। মনমথুর কাছ থেকেই তিনি জানতে পারেন প্রভাকর বাবুর নাম, ধাম, পরিচয়, সমস্ত কিছুটা। তখন তাহলে পুলিশকে জানাননি কেন? ধুর বোকা, সেটা পুলিশকে জানাবেন কি করে? তিনি তো নিজেই জলের দরে একটা চোরাই মাল কিনেছেন, আর সেটা যিনি ওর বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেছেন তিনিই তো হিরেটার আসল মালিক। এসব পুলিশকে বলতে গেলে হরিলাল নিজেই বিপদে পড়ে যেতেন। পুলিশ ওকেই হয়তো তখন ফাটকে পড়ে দিত। তাই মণিমন্তকের মায়া হরিলাল ত্যাগ করলেন, কিন্তু একেবারে ভুলতে পারেননি বোধহয় কোনোদিনই। তাই বৃদ্ধ বয়সে আবার হিরেটার জন্যে ওর প্রাণ কেঁদে ওঠে। ছেলেদের কাছে বলেই ফেললেন তার শেষ ইচ্ছের কথা। ভীষ্ম যেমন পিতা শান্তনুর ইচ্ছে পূরণ করার জন্যে চিরকুমার থাকার এবং কোনোদিন হস্তিনাপুরের সিংহাসনে না বসার শপথ করেছিলেন, তেমনি রামলালরাও শপথ করে যে করেই হোক না কেন ওই মণিমন্তকটা এনে বাবার হাতে তুলে দেবে। চন্দননগরে এসে বীরতলার প্রভাকর বাগচিকে খুঁজে বের করতে 2 ভাইকে বিশেষ বেগ পেতে হয়নি। তারপর একটু খোঁজ খবর নিয়েই ওরা জেনে ফেলে যে শিশিরকে প্রভাকর বাবু খুব বিশ্বাস করেন। শিশির যে আবার হট করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, সেটা জানতেও ওদের বেশি সময় লাগেনি। অতঃপর 2 ভাই শিশিরের সাথে যোগাযোগ করে। প্রথমেই হাতে গুঁজে দেয় 50,000 টাকা, বলে ধাপে ধাপে আরো অনেক দেবে। শিশির রাজি হয়ে যায় ওদের সাহায্য করতে। এই বাড়িতে শিশিরের নিয়মিত যাতায়াত ছিল, তাই এ বাড়ির কে কি করে, কখন কোথায় যায়, সব তথ্যই ছিল ওর কাছে। সেসব শিশির জানিয়ে দেয় দত্ত ব্রাদার্সকে। তারা জিকুকে কিডন্যাপ করার প্ল্যান করে। ইতিমধ্যে মোটা টাকা দিয়ে গগনের সঙ্গেও ওদের সব কথাবার্তা হয়ে গেছে। সেও একটা আস্তানা খুঁজে বের করে ফেলেছে সকলের চোখ এড়িয়ে জিকু আর সুবল কাকাকে আটকে রাখার জন্যে। তারপর 2 ভাই তাদের সহধর্মিণীদের ডেকে নেয় ধানবাদ থেকে, কারণ পুরো প্ল্যানটা সফল করতে মহিলার প্রয়োজন ছিল। সেই কাজ ওরা বাইরের কারোর ওপরে ছেড়ে দিতে চায়নি। এই বাড়ির চারপাশটা বেশ নিরিবিলি, আশেপাশে প্রতিবেশী বলতে প্রায় কেউ নেই বললেই চলে। এই ব্যাপারটা রামলালদের সুবিধা করে দিয়েছিল এ বাড়িতে জাঁকিয়ে বসতে। কেউ হুটহাট চলে এসে ওদের এই বাড়িতে থাকা নিয়ে সন্দেহ করেনি, আর বাইরের কেউ দেখা করতে এলেও শিবু তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। কায়দা করে ওই লোহার গেট থেকেই বিদায় করে দিয়েছে। এতক্ষণে গোটা ব্যাপারটা বুঝলাম। তাজু মন্তব্য করল, বুলাই খানিক আগেই গল্পের আসর ছেড়ে উঠে গিয়েছিলেন। এবার তিনি এসে জানালেন রাতের খাবার রেডি। অতঃপর ওরা সবাই চলে গেল খাবার টেবিলে। খাওয়া শেষে সুধাকর এবং ভাস্কর দুজনেই উত্তরণকে বারবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন। এবার ভাস্কর উত্তরণের হাতে তুলে দিলেন একটা চেক, যার অর্থমূল্য 50,000। উত্তরণ অত টাকা নিতে আপত্তি জানালেও ভাস্কর তা শুনলেন না। বললেন, আপনার জন্যই মণিমন্তক আজ আমাদের বাড়িতেই রয়ে গেল, তাই এই টাকাটা আপনাকে নিতেই হবে। দোতলায় নিজেদের ঘরে ঢুকে উত্তরণ আবার গিয়ে দাঁড়ালো ওই জানলার সামনে। জিকুর দিকে তাকিয়ে বলল, থানায় গিয়ে জানলাম ওরা কেউ কিন্তু জিকু বা সুবল কাকার সঙ্গে এই কদিন কোনো দুর্ব্যবহার করেনি। ওদের খাওয়া দাওয়া যাতে ঠিকঠাক হয় তার জন্য প্রতিদিন বাড়ি থেকে খাবার নিয়ে গেছে। জিকুকে চকলেট, আইসক্রিমও খাইয়েছে। আবার এই বাড়িতে প্রভাকর বাবুকে কদিনের জন্য সুবল কাকার ঘরে ট্রান্সফার করলেও তার ওষুধ খাওয়ানোর কোনো রকম বাধা সৃষ্টি করেনি। তাই আসলে ওরা তো মোটেই ক্রিমিনাল নয়, ব্যবসায়ী, প্রচুর টাকার মালিক। বুঝতেই পারছিস, ওরা টাকার জন্য হিরেটা চুরি করতে আসেনি, এসেছিল
বাবার শেষ ইচ্ছে পূরণের জন্য। তাই পেশাদার অপরাধীরা যেরকম আচরণ করে ওরা সেটা করেনি। আচ্ছা দাদা ভাই, ধরো তুমি যদি এখানে এসে শুধু ধাঁধাগুলোর সমাধান করে বাড়ি চলে যেতে, তাহলে রামলাল হিরেটা নিয়ে ধানবাদে চলে যেত, জিকুও ফিরে আসতো এই বাড়িতে। তারপর তো ভাস্কর বাবু থানায় রামলালদের নামে অভিযোগ করে হিরেটা আবার উদ্ধার করে নিতে পারতেন। ওদের সবার হয়তো জেলও হয়ে যেত। সব জেনে বুঝে রামলাল্লা এত বড় একটা ঝুঁকি নিল। রামলালদের মোটেই অত বোকা ভাবিস না। ওরা রীতিমতো আইনি কাগজ বানিয়ে সুধাকর বাবুকে সই করিয়ে নিয়েছিল। তাতে লেখা ছিল সুধাকর বাবু ওই হিরেটা রামলালকে 10 লক্ষ টাকায় বিক্রি করেছেন। পাশাপাশি এও বলে শাসিয়ে রেখেছিল যে হিরে বা কিডন্যাপিং নিয়ে থানা বা পুলিশ বা কোর্ট কাচারি করলে মাম্পি ও জিকুর জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। ওরা জানতো এসবের পরে আর ভাস্কর বাবু বা বুলাই ওদের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাতে সাহস করবে না। বাবা, এখানে এসে একটা অভিজ্ঞতা হলো বটে। বীরতলার এই স্মৃতি আমি কোনো দিনও ভুলবো না। নে এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। কাল ভোরবেলা চা খেয়েই বেরিয়ে পড়ব। বাড়ি ফিরেই বড়ানগরের জমি জালিয়াতির কেসটা নিয়ে আবার লেগে পড়তে হবে। তোরও তো আজ বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। একদিন টিউশন কামাই হলো, তাই তো? ভালোই হয়েছে। কেমিস্ট্রি পড়তে এই মুহূর্তে আর ইচ্ছা করছে না। তা কি পড়তে ইচ্ছা করছে শুনি? মহাভারত।